সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিকড় অ্যাডমিশন প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা উদ্ভিদের প্রজনন যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে যে অনুশীলনীতে যে কোশ্চেনগুলো রয়েছে বোর্ড পরীক্ষায়, বোর্ড বইয়ের অনুশীলনী কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। কারণ তোমরা জানো যে অনুশীলনী কোশ্চেনগুলো যদি সলভ করা যায়, তাহলে সেখান থেকে বিগত বছরে প্রচুর এমসিকিউ কমন এসছে। সো এইজন্য আমরা অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। প্রথম প্রশ্ন, টেপাল কার অংশ? হুম? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টেপাল কার অংশ? তাহলে তোমরা জানো, এটা তোমরা জানো যে টেপাল হলো পুষ্পপুটের অংশ। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল, তাই না? তাহলে পুষ্পপুটের প্রতিটি সদস্যের নামই হলো টেপাল। হুম? তাহলে পুষ্পপুট জিনিসটা কি? বৃতি এবং দল। বৃতি এবং দল, হ্যাঁ, এই দুইটা জিনিস যদি আলাদা করা না যায় তখন তাকে বলা হয় পুষ্পপুট। ওকে, বৃতি এবং দল যদি আলাদা করা না যায়, আলাদা করা না যায় তখন তাকেই বলা হয় পুষ্পপুট। ক্লিয়ার? আর এই পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয়, পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, পরাগনালী ডিম্বমুখী বৃদ্ধি নিয়ন্ত্রণে কোন আয়নের ভূমিকা রয়েছে? এটা একটা এমসিকিউ টাইপের কোশ্চেন। এখানে উত্তর হবে ক্যালসিয়াম আয়নের ভূমিকা রয়েছে। পরের কোশ্চেন, কোনটি একলিঙ্গ সহবাসী উদ্ভিদ? একলিঙ্গ। তাহলে একলিঙ্গ সহবাসী উদ্ভিদের উদাহরণ কি? আলিমের স্যারের বই থেকে কোশ্চেনটা করা আছে। উত্তর হলো লাউ। ঠিক আছে? লাউ, কুমড়া এগুলো হলো একলিঙ্গ সহবাসী উদ্ভিদের উদাহরণ। আর কোনটি একলিঙ্গ ভিন্নভাষী উদ্ভিদের উদাহরণ? একলিঙ্গ কিন্তু ভিন্নভাষী উদ্ভিদ। তাহলে কি হবে এটার উত্তর? এটা হলো তাল। ঠিক আছে? সহবাসী উদ্ভিদ মানে তোমরা জানো যে, যে ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকে, সেটাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। আর ভিন্নভাষী উদ্ভিদ মানে হলো যেই ফুলের মধ্যে হয় ফুলের মধ্যে শুধু পুংস্তবক থাকবে অথবা ফুলের মধ্যে শুধুমাত্র স্ত্রীস্তবক থাকবে, সেটাকে আমরা বলছি ভিন্নভাষী উদ্ভিদ, রাইট? ওকে। পরের প্রশ্ন, নিচের কোনটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক, ফুলের মধ্যে দুই ধরনের স্তবক রয়েছে। একটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক এবং আরেকটাকে বলা হয় সাহায্যকারী স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক মানে হলো এই দুইটা স্তবক অবশ্যই দরকার ফুলের প্রজননের জন্য। তাহলে এটার উত্তর কি হবে? তোমরা বুঝতেই পারছো, প্রজননের সাথে জড়িত যে স্তবক সেটাকে বলছি আমরা অত্যাবশ্যকীয় স্তবক। তাহলে উদ্ভিদের প্রজননের সাথে জড়িত স্তবক কি কি রয়েছে বলো তো? তোমরা জানো, তাই না? একটা হলো পুংস্তবক এবং আরেকটা হলো স্ত্রী স্তবক, রাইট? তাহলে এই দুইটা স্তবককে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এই দুইটা স্তবক জননের কাজে অংশগ্রহণ করে। তাহলে এই দুটো বাদ দিয়ে উদ্ভিদের বাকি কি কি স্তবক রয়েছে বলো তো? ইয়েস, তাহলে উদ্ভিদের বাকি স্তবক রয়েছে বৃতি, তাই না? তারপর কি? দল, তাই তো? তাহলে আমি যদি এটাকে নাম্বারিং করি, তাহলে ১ নাম্বার হলো বৃতি, ২ নাম্বার হলো দল, ৩ নাম্বার হলো পুংস্তবক, ৪ নাম্বার হলো স্ত্রী স্তবক। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি পাল্টা, যে বলো তো ফুলের স্তবক কয়টি? উত্তর কি? ৪টি। আমি যদি বলি ফুলের চতুর্থ স্তবকের নাম কি? তখন উত্তর কি হবে? স্ত্রী স্তবক। আমি যদি বলি ফুলের তৃতীয় স্তবকের নাম কি? উত্তর কি হবে? পুংস্তবক। আমি যদি বলি ফুলের দ্বিতীয় স্তবকের নাম কি? উত্তর কি হবে? দলমণ্ডল বা দল। ক্লিয়ার? তাহলে এই যে আমরা যে ৩ এবং ৪ এই ২ টা স্তবকের কথা বলছি, এই ২ টা স্তবককে আমরা বলছি অত্যাবশ্যকীয় স্তবক। রাইট? তাহলে বাকি স্তবকগুলোর নাম কি? তাহলে এই স্তবকের নাম আমরা কি বলতে পারি? এই স্তবকের নাম বলতে পারি আমরা সাহায্যকারী স্তবক। সাহায্যকারী। তাহলে এগুলো সাহায্য করে, সাহায্যকারী স্তবক। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, নিচের কোনটি ফুলের সাহায্যকারী স্তবক? তাহলে একটা কোশ্চেন আমরা কমন পেয়েছি। অলরেডি এটা আমরা আলোচনা করেছি। তাহলে উত্তর কি হবে? দলমণ্ডল। তাহলে বৃতি, দল এগুলো হলো সাহায্যকারী স্তবক। বৃতি প্লাস দল এগুলোকে বলছি আমরা সাহায্যকারী। সাহায্যকারী। সাহায্যকারী স্তবক। রাইট? আর এগুলোকে আমরা কি বলছি? এই যে এগুলোকে, এই ক, খ, গ এগুলোকে আমরা কি বলছি? অত্যাবশ্যকীয় স্তবক, তাই না? অত্যাবশ্যকীয় স্তবক। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, ফুলের চতুর্থ স্তবক কোনটি? আমি একটু আগেই এই কোশ্চেনের উত্তর
অলরেডি আলোচনা করেছি। চতুর্থ স্তবক কোনটি? তাহলে কি হবে? স্থির স্তবক। তাহলে ফুলের কয়টা স্তবক রয়েছে? ফুলের টোটাল 4 টা স্তবক রয়েছে। একটা হলো বৃতি, রাইট? একটা হলো দল বা দলমণ্ডল, একটা হলো পুংস্তবক, আর আরেকটা হলো স্ত্রী স্তবক, তাই না? স্ত্রী স্তবক, তাই তো? তাহলে এখানে প্রশ্ন বলেছে ফুলের চতুর্থ স্তবকের নাম কি? তাহলে চতুর্থ স্তবক কোনটা? স্ত্রী স্তবক। খুবই সহজ উত্তর। ওকে? পরের প্রশ্ন, পরাগনালীতে কতটি নিউক্লিয়াস থাকে? পরাগনালী, তোমরা জানো পরাগরেণুর গঠনটা কিরকম, তাই না? তাহলে কয়টা নিউক্লিয়াস থাকবে? 2 টা। তাহলে আমরা যদি বলি এটা মনে করো একটা পরাগনালী, পরাগরেণু, রাইট? দেন পরাগরেণু থেকে পরাগনালী বের হয়ে আসে। এই হলো সেই পরাগনালী, রাইট? আমরা জানি পরাগরেণুতে কয়টা নিউক্লিয়াস থাকে? পরাগরেণুতে কয়টা নিউক্লিয়াস থাকে? পরাগরেণুতে থাকে 2 টা নিউক্লিয়াস, তাই না? এটা একটা নিউক্লিয়াস, আমি একটু বড় করে দেই। এটা একটা নিউক্লিয়াস, তাই তো? একটা হলো জনন নিউক্লিয়াস এবং আরেকটা কি? নালিকা নিউক্লিয়াস। তাহলে এটা হলো মনে করো সেই নালিকা নিউক্লিয়াস। তাহলে সরি, জনন নিউক্লিয়াস, ঠিক আছে? আর এটা হলো নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস নাকি? নালিকা নিউক্লিয়াস, রাইট? তাহলে একটা হলো জনন নিউক্লিয়াস এবং আরেকটা হলো নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটাই কি তৈরি করে? পরাগনালী তৈরি করে, রাইট? আর এই যে জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা ভাগ হয়ে যায়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়। তোমরা জানো জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কয়টা পুংগ্যামেট তৈরি করে? 2 টা পুংগ্যামেট তৈরি করে। এই যে 2 টা পুংগ্যামেট তৈরি করে। পুংগ্যামেট, তাই না? তাহলে কয়টা হবে নিউক্লিয়াস পরাগনালীতে? তাহলে 2 টা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, 4টি পরাগ মাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজনের পরে কতটি পরাগরেণু তৈরি হয়? তোমরা বলো তো মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য কি? তোমরা জানো যে মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 2 টা কোষ তৈরি হয়। আর মিয়োসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4 টা কোষ তৈরি হয়। তাহলে এখানে উত্তর কি হবে? 16 টা। কেন? কারণ আমরা বলেছি মিয়োসিস থেকে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হয়? 4 টি, রাইট? তাহলে এখানে বলেছে 4 টি পরাগ মাতৃকোষ থেকে কয়টা কোষ পাবো আমরা? তাহলে 4 টি কোষ থেকে কয়টা পাবো? 4 গুণন 4, তাহলে কয়টা হবে? 16 টি। তাহলে উত্তর কি? 16 টি। ক্লিয়ার? পরের প্রশ্ন, তাহলে আমি একইভাবে যদি বলি 4 টার জায়গায় আমি যদি বলি মনে করো এখানে আমি যদি বলি এখন যে 16 টি পরাগ মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় কতটি পরাগরেণু তৈরি হয়? তাহলে কি হবে? 16 গুণন 4। ঠিক আছে? এভাবে করে আমি ইচ্ছে মতো কোশ্চেনটা বানাতে পারি। রাইট? ওকে। পরের প্রশ্ন, পরাগ থলির প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরকে কি বলে? মানে পরাগরেণু আরকি। তাহলে পরাগরেণুর সবচেয়ে ভেতরের প্রাচীরটাকে আমরা কি বলছি? তাহলে উত্তর কি হবে? ট্যাপেটাম। তাহলে মনে করো এটা হলো একটা পরাগরেণু। আম এটা হলো একটা পরাগরেণু, হ্যাঁ? তোমরা জানো যে পরাগরেণুর বাইরের অংশটা কণ্টকিত মানে কাঁটার মতো। তাই তো? আচ্ছা, তাহলে পরাগরেণুর এই যে বাইরের যে অংশটা আমরা বলছি, এই যে বাইরের যে অংশটা, এই যে বাইরের যে অংশটা, এই যে বাইরের অংশ বলতে বাইরের প্রাচীর যেটা, এই বাইরের প্রাচীরটাকে বলা হয় এক্সাইন। তাহলে পরাগরেণুর বহিত্বক কি নামে পরিচিত? এক্সাইন নামে পরিচিত। এক্সাইন। ওকে? আর এই পরাগ নালীর মানে পরাগ রেণুর ভেতরে যে স্তরটা, ভেতরের স্তরটাকে আমরা বলছি ইন্টাইন। মনে করো এটা হলো সেই ভেতরের স্তর। এটা হলো সেই ভেতরের স্তর। তাহলে এই ভেতরের স্তরটাকে আমরা কি বলছি? ইন্টাইন। ঠিক আছে? ইন্টাইন, ইন্টাইন। এবং এর ভেতরে পরাগরেণু তৈরি হয় কিন্তু, হ্যাঁ? এর ভেতরে পরাগ মাতৃকোষ থাকে। মনে করো এটা হলো সেই পরাগ মাতৃকোষ। এগুলোকে আমরা বলছি পরাগ মাতৃকোষ। হ্যাঁ? এগুলোর নাম হলো পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষ থেকেই কিন্তু পরাগরেণু তৈরি হয়। ঠিক আছে? তাহলে এটা হলো পরাগথলি। তাহলে পরাগথলির ভেতরে পরাগ মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে ভেতরে
আরেকটা লেয়ার থাকে, মানে ভেতরে আরেকটা অংশ থাকে, এটাকে আমরা বলছি ট্যাপেটাম। এই ভেতরের অংশটাকে আমরা বলছি ট্যাপেটাম। ট্যাপেটাম। এই ট্যাপেটাম করে কি? এই যে এখান থেকে যে পুংগ্যামেট তৈরি হয়, আমরা যে একটু আগে বলেছি পরাগ নিউক্লিয়াস থাকে, পরাগরেণুর ভিতরে নিউক্লিয়াস থাকে। তাহলে এই যে এই নিউক্লিয়াস থেকে যে পুংগ্যামেট তৈরি হয়, নিউক্লিয়াস বলতে আমি এটা যদি সরাই দেই, হুম, হুম, ওকে। তাহলে নিউক্লিয়াস বলতে এই যে এটা হলো ট্যাপেটাম। হ্যাঁ? তো নিউক্লিয়াস বলতে এই যে এখানে যে নিউক্লিয়াস আমরা বলেছি জনন নিউক্লিয়াস থাকে, হ্যাঁ? সেখান থেকে পুংগ্যামেট তৈরি হয়। তো এই যে পুংগ্যামেট গুলো, এই পুংগ্যামেট গুলোকে পুষ্টি পদার্থ দান করে হলো এই ট্যাপেটাম। তাহলে আমি যদি বাইরে থেকে ভেতরের দিকে দেখি, সবচেয়ে ভেতরের স্তরটাকে আমরা কি বলছি? সবচেয়ে ভেতরের স্তরটার নাম হলো ট্যাপেটাম। বুঝছো বিষয়টা? ওকে? এবং এই যে আমরা এক্সাইনের কথা বলছি, এখানে কিন্তু তোমার কিছু ছিদ্র থাকে, এরকম ছিদ্র থাকে। এরকম ছিদ্র থাকে। ওকে? এই যে এরকম ছিদ্র থাকে। তাহলে এটাও একটা কোশ্চেন যে এই ছিদ্রগুলো কোথায় থাকে? এক্সাইনে থাকে নাকি ইন্টাইনে থাকে? তাহলে উত্তর কি হবে? এক্সাইন অংশে থাকে। এরকম ছিদ্র এই ছিদ্রগুলো কোথায় থাকে? এক্সাইন অংশে থাকে বা বহিঃত্বকের মধ্যে থাকে। ছিদ্র থাকে। ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমরা পড়লাম। ওকে। দেখো বৃদ্ধিরত পরাগরেণু পুষ্টি সরবরাহ করে কোনটি? তাহলে এই যে পরাগরেণু যে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাহলে এই পরাগরেণুর বৃদ্ধিপ্রাপ্তর ক্ষেত্রে পুষ্টি কে দিবে? পুষ্টি পদার্থ দান করবে কে? পুষ্টি পদার্থ দান করবে হলো ওই যে ট্যাপেটাম। আমরা একটু আগে যেটা বলেছি। তাহলে উত্তর হলো ট্যাপেটাম। পরের প্রশ্ন। পরাগধানীর প্রাচীরের কোষগুলোর সর্বভেতরের স্তরকে কি বলে? সবচেয়ে ভেতরের স্তরটাকে কি বলে? সবচেয়ে ভেতরের স্তর। তাহলে কি হবে উত্তর? এটা হবে ট্যাপেটাম। তাই না? আমরা একটু আগে দেখেছি এক্সাইন, ইন্টাইন, সবচেয়ে ভেতরে যে স্তরটা সেটাকে আমরা বলছি ট্যাপেটাম। যেই ট্যাপেটাম বৃদ্ধিরত যে পরাগরেণু রয়েছে সেটাকে পুষ্টি পদার্থ দান করে। ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন। পরাগরেণু স্পোরো স্পোরোপোলিন যুক্ত স্তরকে কি বলে? স্পোরোপোলিন নাম শুনে বোঝা যাচ্ছে। স্পোরো মানে কি? স্পোর মানে কি? ছিদ্র। ছিদ্র। তার মানে এখানে বোঝাচ্ছে যে যেই রেণুটা থাকে সেই পরাগরেণুর বাইরের যে স্তর থাকে সেই স্তরটা ছিদ্র থাকে। সেই ছিদ্রযুক্ত স্তরটাকে কি বলে? তাহলে আমি একটু আগেই বলেছি সেই ছিদ্রযুক্ত স্তরটাকে বলছি আমরা এক্সাইন। তাহলে এক্সাইনটাই হলো ছিদ্রযুক্ত স্তর। তাই না? ঠিক আছে? তাহলে এটা যদি পরাগরেণু এরকম হয়, এরকম যদি হয় পরাগরেণু, তাহলে এই যে বাইরে যে এখানে ছিদ্র থাকে আমরা বলেছি এই ছিদ্রগুলোকে আমরা এই ছিদ্রগুলোই হলো স্পোরোপোলিনযুক্ত। আর বাইরের যে স্তরটা বলেছি এই বাইরের স্তরটাকে আমরা বলছি এক্সাইন। এই বাইরের স্তরটাকে হলো এক্সাইন। ওকে? এই বাইরের স্তরটাই হলো এক্সাইন। ওকে? আচ্ছা। পরের কোশ্চেন। একটি পরাগথলিতে ২৫ টি রেণু মাতৃকোষ থাকলে মিয়োসিস বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে? তাহলে ১৬ গুণন ২৫, সরি ৪ গুণন ২৫ করে দাও। তাই না? কারণ একটা পরাগ মাতৃকোষ থেকে ৪ টা পরাগরেণু তৈরি হয় মিয়োসিস প্রক্রিয়ায়। তাহলে ১৬ টা থেকে বা ২৫ টা থেকে কয়টা তৈরি হবে? তাহলে ২৫ গুণন ৪, তাহলে ২৫ এবং ৪ যদি গুণ করো তাহলে কত হয় উত্তর? 100। খুবই সহজ। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন। পরাগরেণুর অঙ্কুরোদ্গমের জন্য শক্তি মাধ্যম হিসেবে কোনটি প্রয়োজন? পরাগরেণু যে অঙ্কুরোদ্গম হয় এটার জন্য মেইনলি শক্তি কে প্রদান করে থাকে? আমরা জানি কোন জাতীয় খাবার থেকে আমরা শক্তি পাই বলো তো? কোন জাতীয় খাবার থেকে আমরা শক্তি পেয়ে থাকি? এটা তোমরা সবাই জানো। আমরা শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে শক্তি পেয়ে থাকি। তাহলে এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটাই পরাগরেণুর অঙ্কুরোদ্গমের জন্য শক্তি প্রদান করে থাকবে। ওকে? পরের প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগেমেট সৃষ্টি হয়? ওই যে আমরা যে প্রথমের দিকে আলোচনা করেছি নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস আবার পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে কয়টা পুংগেমেট তৈরি করে? কয়টা তৈরি করে? ২ টা। আমরা প্রথমেই দেখেছিলাম স্লাইডে। ওকে? আচ্ছা। পরের প্রশ্ন। কোনটি পুং গ্যামেটোফাইটের অংশ নয়? তাহলে পুং গ্যামেটোফাইট বলতে এখানে কোনটা বোঝাচ্ছে বলো তো? ওই যে পরাগরেণু ওইটাই কিন্তু পুং গ্যামেটোফাইট মূলত।
ঠিক আছে? তাহলে আমরা একটু আগে দেখেছিলাম না পরাগরেণু? মনে করো এটা হলো একটা পরাগরেণু, এটা হলো পরাগনালী, রাইট? এটা হলো পরাগনালী। এখানে তোমার ২ ধরনের নিউক্লিয়াস থাকে। একটা হলো নালিকা নিউক্লিয়াস, এই যে এটা হলো নালিকা নিউক্লিয়াস। আরেকটা হলো কি? জনন নিউক্লিয়াস। এটা মনে করো সেই জনন নিউক্লিয়াস, নাকি? এবং এই জনন নিউক্লিয়াস থেকে পরবর্তীতে ২ টা পুংগ্যামেট তৈরি হয়। এটা আমরা সবাই জানি, রাইট? তাহলে এই পুরো জিনিসটাকে আমরা বলছি পুংগ্যামেটোফাইট। এই জিনিসটাই হলো পুংগ্যামেটোফাইট। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাই হলো পুংগ্যামেটোফাইট। গ্যামেটোফাইট, রাইট? তাহলে এগুলো কি? এগুলো হলো পুংগ্যামিট, পুংগ্যামিট বা শুক্রাণু, পুংগ্যামিট বা শুক্রাণু, তাই না? এটা কি? এটা জনন নিউক্লিয়াস। আর এটা নালিকা নিউক্লিয়াস বা নালী নিউক্লিয়াস, একই কথা। এই তো? তাহলে কি হবে? তাহলে পুংগ্যামেটোফাইটের অংশ নয় কোনটি? তাহলে এগুলো সবই পুংগ্যামেটোফাইটের অংশ। তাহলে এগুলো বাদ দিয়ে যেটা আছে সেটাই উত্তর। তাহলে কি? এটা বাদ দিয়ে নিউসিলাস আছে। এটাই উত্তর। ওকে? পরের প্রশ্ন। কোনটি পুংগ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান? পরাগরেণু, তাই না? যেহেতু পরাগরেণু এটা এই পরাগরেণু থেকেই পরবর্তীতে কি হয়? পরাগরেণুটাই তো পরবর্তীতে পুংগ্যামেটোফাইটে তৈরি হয়, রাইট? প্রথমে পরাগরেণু থেকে দেন সেখান থেকে পরাগনালিকা তৈরি হয়। দেন এটাই পুংগ্যামেটোফাইট তৈরি করে, রাইট? ওকে। পরের কোশ্চেন, উদ্ভিদের প্রজননের জন্য কোন তথ্যটি সঠিক? কোনটা ট্রু? তার উত্তর হলো পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ হলো আফিম, এটা হলো ট্রু। আর বাকিগুলো ফলস কেন? এই যে যেমন মনোস্ফরিক প্রক্রিয়া ভ্রূণথলি গঠিত হয় শতকরা প্রায় ৮০%, না, এটা হলো ৭৫% উদ্ভিদে এই প্রক্রিয়া গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা। আর বাকিগুলো তো মিথ্যেই। ওকে। পরের কোশ্চেন, অমরা কোথায় পাওয়া যায়? অমরা হুম, কোথায় পাবো? গর্ভাশয়ে। তাহলে আমরা জানি যে একটা স্ত্রী স্তবকের কি কি অংশ থাকে? মনে আছে তোমাদের? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, রাইট? আর কি? গর্ভাশয়। এই যে গর্ভাশয়। সরি, আমি গর্ভাশয়টা একটু বড় করে দেখাই, হ্যাঁ? তাহলে কি কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এই যে গর্ভদণ্ড, আর এই যে গর্ভাশয়। এই যে গর্ভাশয়, এই যে গর্ভাশয়। ওকে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, গর্ভাশয়ের মধ্যে এক ধরনের কোষ থাকে, এগুলোকে বলছি আমরা অমরা। মনে করো এই যে কোষটা দেখতে পাচ্ছ, এই কোষটাকে আমরা বলছি অমরা। সবুজ কালারের যে কোষটা দেখতে পাচ্ছ, এই কোষটার নাম হলো অমরা। ওকে? এই অমরা থেকেই ডিম্বক তৈরি হয়। এই অমরা থেকেই ডিম্বক তৈরি হয়। মনে করো এই যে ডিম্বক। ওকে? এই যে ডিম্বক, এই যে ডিম্বক, এই যে ডিম্বক। তাহলে ডিম্বক কোথা থেকে তৈরি হয়? অমরা থেকে তৈরি হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে অমরা কোথায় থাকে? গর্ভাশয়ে থাকে। ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন। গর্ভাশয়ের ভেতরের কোন অংশটি থেকে ডিম্বক উৎপন্ন হয়? আমি মাত্র এটার উত্তর দিয়েছি। কোন অংশটা থেকে ডিম্বক তৈরি হবে? খুবই সহজ। অমরা থেকে, মাত্র আমরা দেখিয়েছি। ওকে। পরের প্রশ্ন। সরিষাতে নিম্নলিখিত কোন প্রকারের ডিম্বক দেখা যায়? ডিম্বকের অনেকগুলো ভাগ আছে। যে ডিম্বক যে রন্ধ্র, এই রন্ধ্রটা নিচে থাকে নাকি উপরে থাকে নাকি বাঁকা হয়ে থাকে, কিভাবে থাকে তার উপর ভিত্তি করে ডিম্বকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন ঊর্ধ্বমুখী ডিম্বক, নিম্নমুখী ডিম্বক, পার্শ্বমুখী, বক্রমুখী। ঠিক আছে? তাহলে এখানে উদাহরণগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে দেখবে তুমি অনেকগুলো কোশ্চেন কমন পাবে অ্যাডমিশন টেস্টে এই ছক থেকে। যে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কি, কি? কোন, কোন উদ্ভিদে ঊর্ধ্বমুখী ডিম্বক থাকে? কোন, কোন উদ্ভিদে অধোমুখী বা নিম্নমুখী ডিম্বক পাওয়া যায়? কোন, কোন উদ্ভিদে পার্শ্বমুখী ডিম্বক পাওয়া যায়? কোন, কোন উদ্ভিদে বক্রমুখী ডিম্বক পাওয়া যায়? ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখবে অ্যাডমিশন টেস্ট থেকে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কমন পাবে। ওকে? আচ্ছা। তারপর পানিমরিচ, বিষকাঁঠালি, গোলমরিচ উদ্ভিদে কোন ধরনের ডিম্বক পাওয়া যায়? আবার সেই দেখো ডিম্বক থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে কি হবে উত্তর? ঊর্ধ্বমুখী, তাই না? পানিমরিচ, বিষকাঁঠালি, এই যে পানিমরিচ, হ্যাঁ? এগুলো। পরের কোশ্চেন,
নিচের কোন উদ্ভিদে বক্রমুখী ডিম্বক পাওয়া যায়? বক্রমুখী, তাহলে দেখো ওই ডিম্বকের উদাহরণ থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। তাহলে বক্রমুখীর উদাহরণ কোথায়? দেখো এই যে বক্রমুখী, তাহলে কি সরিষা, কালকাসুন্ধা এগুলো। পরে কোশ্চেন দেখো, ডিম্বকের অভ্যন্তরের মেগা স্পোরগুলোর মধ্যে কতটি বিনষ্ট হয়ে যায়? তোমাদের বইয়ের মধ্যে দেখবে ছবি আছে যে পরাগ মাতৃকোষ থেকে তোমার 4টা কোষ তৈরি হয়, দেন এই 4টা কোষের মধ্য থেকে কয়টা নষ্ট হয়ে যায়? 3টাই নষ্ট হয়ে যায়, রাইট? তাহলে জিনিসটা এরকম না? তোমাদের বইয়ের মধ্যে একটা ছবি আছে না এরকম? এই যে এরকম একটা ছবি আছে না? এই যে এটা মনে করো পরাগ মাতৃকোষ, হ্যাঁ? পরাগ মাতৃকোষ, এই পরাগ মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়, রাইট? এই পরাগ মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়, তাহলে 4টা কোষ যদি আমি দেখাই, এই যে এরকম 4টা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, রাইট? এই 4টা কোষের মধ্যে কি হয়? 3টাই নষ্ট হয়ে যায়, রাইট? তাহলে এই 3টাই নষ্ট হয়ে যায়, এই 3টাই নষ্ট হয়ে যায়। বাকি কি থাকে? এই যে একটা কোষ জীবিত থাকে। দেন এই কোষটায়, এই যে কোষটা জীবিত থাকলো, এই কোষের মধ্যে এখন কি হবে? এখন মাইটোসিস প্রক্রিয়া ঘটতে থাকবে। 2 বার মাইটোসিস প্রক্রিয়া ঘটবে, তাই না? এর মধ্যে যদি 2 বার মাইটোসিস হয়, তাহলে এর মধ্যে প্রথমে 1 বার মাইটোসিস হলো। তাহলে মাইটোসিস হলে কি হবে বলো তো জিনিসটা? প্রথমে 1টা থেকে 2টা নিউক্লিয়াস, তাহলে 2টা নিউক্লিয়াস, এই যে 2টা নিউক্লিয়াস হলো। দেন আবার মাইটোসিস হবে, যদি হয় তখন কি হবে? এটা থেকে আবার 2টা, এটা থেকে আবার 2টা, 4টা। দেন আবার মাইটোসিস হবে। মাইটোসিস হলে কি হবে? 4টা থেকে 8টা, তাই না? 8টা, রাইট? দেন তারপরে কি হবে? এই যে 8টার মধ্য থেকে একটা করে কি হবে? মাঝখানে চলে আসবে। একটা করে মাঝখানে চলে আসবে। নাকি? মাঝখানে চলে আসলো। তাহলে এই যে মাঝখানে চলে আসলো এগুলোকে কি বলি আমরা? সেকেন্ডারি নিউক্লিয়াস। মনে আছে তোমাদের? আর এই পাশে যেগুলো থাকে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে কি বলছি আমরা? প্রতিপাদ কোষ। রাইট? আর এই পাশে যেগুলো আছে এর মধ্যে এই পাশের 2টাকে কি বলছি? সহকারী কোষ। তাই না? এটা আর এটা সহকারী কোষ। আর মাঝখানে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলছি? ডিম্বাণু। রাইট? আর এই 2টা নিউক্লিয়াসকে আমরা কি বলছি? সেকেন্ডারি নিউক্লিয়াস। মনে আছে? সেকেন্ডারি নিউক্লিয়াস। ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন, কোন উক্তিটি সঠিক নয়? ওকে, তাহলে দেখো ডিম্বকের অভ্যন্তরে অবস্থিত একটি ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 2টি হ্যাপ্লয়েড। 2টা হ্যাপ্লয়েড হয়? তাহলে কি 2টা হবে? 2টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয়? বলো তো? ডিম্বকের অভ্যন্তরে অবস্থিত ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় কয়টা স্ত্রী রেণু তৈরি হয়? 4টা স্ত্রী রেণু তৈরি হয়, তাই না? 2টা না, 4টা স্ত্রী রেণু তৈরি হয়। এই 4টা স্ত্রী রেণুর মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটা জীবিত থাকে। স্ত্রী রেণু, তাই না? এই যে এই জিনিসটা কিন্তু স্ত্রী রেণু। এই যে এটা, এই যে যে স্ত্রী রেণু, যে একটা, এই একটা স্ত্রী রেণু জীবিত থাকে, এটা স্ত্রী রেণু। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন, অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে কোন ধরনের ভ্রূণথলি থাকে? তাহলে সেটা হলো পলিগোনাম, বা মোনোস্পোরিক। পলিগোনামের আরেকটা নাম হলো মোনোস্পোরিক। মোনোস্পোরিক। ওকে? আচ্ছা। পরের কোশ্চেন, গর্ভযন্ত্রের উপাদান কোনটি? আচ্ছা, গর্ভযন্ত্রের উপাদান জানার আগে তাহলে জানতে হবে ভ্রূণথলির বিষয়টা, হ্যাঁ? এটা হলো ভ্রূণথলি। এটা হলো ভ্রূণথলি, হ্যাঁ? ভ্রূণথলির আমরা জানি মাঝখানের অংশটাকে বলা হয় ডিম্বাণু, আর তার 2 পাশে কি থাকে? সহকারী কোষ। এই হলো সহকারী কোষ। এটা একটা সহকারী কোষ, এটা একটা সহকারী কোষ। তাই তো? আচ্ছা। আর কেন্দ্রে থাকে কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস।
আর তার অপোজিট সাইডে কি থাকে? প্রতিপাদ কোষ, রাইট? তাহলে এই হলো 3টা প্রতিপাদ কোষ। এটা একটা, এটা একটা, এটা একটা। এগুলো হলো প্রতিপাদ কোষ। ওকে? দেন এটা হলো ডিম্বাণু। আর এটা হলো সহকারী কোষ। সহকারী, এই তো। এই পুরো জিনিসটাকে বলা হয় ভ্রূণথলি, হ্যাঁ? এই যে আমরা যে এখানে অংশটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা পুরোটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। এই পুরো জিনিসটার নামই হলো ভ্রূণথলি। ওকে? আচ্ছা। তাহলে পুরো জিনিসটার নাম কি বললাম? ভ্রূণথলি। ভ্রূণথলি। এখন ভ্রূণথলির ডিম্বকরন্ধ্র বরাবর যে অংশটা থাকে, ভ্রূণথলির ডিম্বকরন্ধ্র বরাবর যে অংশ থাকে, হুম? এই যে এই অংশটাকে বলছি আমরা গর্ভযন্ত্র। হুম? ঠিক আছে? এই অংশটার নাম হলো গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। ক্লিয়ার? বা ডিম্বাণু যন্ত্র, একই কথা। বা ডিম্বাণু যন্ত্র। তাহলে বলো ডিম্বাণু যন্ত্রের অংশ কি কি আছে? তাহলে ডিম্বাণু এবং সহকারী কোষ, এগুলো হলো ডিম্বাণু যন্ত্রের অংশ বা গর্ভযন্ত্রের অংশ। তাহলে উত্তর বোঝা গেল? সহকারী কোষ হবে উত্তর কেন? ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন, ভ্রূণথলিতে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি? এই যে এটা হলো ভ্রূণথলি, এই পুরোটা ভ্রূণথলি। তাহলে কয়টা নিউক্লিয়াস গুনো তো? এখানে 3টা, এখানে 3টা, 6টা, 7টা, 8টা। তাহলে উত্তর কি হবে? 8টা। ঠিক আছে? এই যে 8টা। এখন আমি যদি তোমাকে আরেকটা কোশ্চেন করি, বলো তো গর্ভযন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি? তখন উত্তর কি হবে? 3টি। আমি যদি বলি সেকেন্ডারি নিউক্লিয়াসের সংখ্যা কয়টি? 2টি। আমি যদি জিজ্ঞেস করি প্রতিপাদ কোষে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি? 3টি। ক্লিয়ার? এবং অবশ্যই মনে রাখতে হবে এই যে এখানে যে নিউক্লিয়াসগুলো, এগুলো কিন্তু সবই হ্যাপ্লয়েড। সব হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এটাও কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু একটাও ডিপ্লয়েড না, হ্যাঁ? সবই হ্যাপ্লয়েড। ক্লিয়ার? এগুলো সব হ্যাপ্লয়েড। ওকে? ঠিক আছে। ডিম্বাণু তৈরি হয় কোথায়? তাহলে কোথায় তৈরি হবে? ভ্রূণথলিতে। ওই যে আমরা দেখেছি মাঝখানে যে অংশটা, সহকারী কোষের মাঝখানে যেটা থাকে সেটাই তো ডিম্বাণু। তাহলে ওই ডিম্বাণুটা কোথায় ছিল? ভ্রূণথলিতেই তো ছিল। রাইট? ওকে। পরের কোশ্চেন, স্ত্রী রেণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি উৎপন্ন করে? স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কি তৈরি হয়? ভেরি গুড। তাহলে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয়। মনে আছে ছবিটা? এই যে এরকম একটা ছবি যে আঁকলাম একটু আগে। তাহলে এই যে, তাহলে এটা কি? এই জিনিসটা কি? এটা হলো স্ত্রী রেণু মাতৃকোষ। এই জিনিসটা কি? স্ত্রী রেণু মাতৃকোষ। বুঝছো? এই জিনিসটার নাম কিন্তু স্ত্রী রেণু মাতৃকোষ এবং এটা হলো ডিপ্লয়েড। দেন এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় বা মায়োসিস প্রক্রিয়াটার নাম কি? মায়োসিস। তাহলে মায়োসিস প্রক্রিয়ায় এই স্ত্রী রেণু মাতৃকোষ, তাহলে আমরা জানি মায়োসিস প্রক্রিয়া একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ তৈরি হয়। তাহলে এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হবে। তাহলে এটা একটা কোষ, 1টা, 2টা, 3টা, 4টা। এবং অবশ্যই ক্রোমোজোম সংখ্যা কি হবে? অর্ধেক হবে। তাহলে 2n এর অর্ধেক কি? n। তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হবে? n। n। এবং এর মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হবে। আর যে জিনিসটা তৈরি হলো এটাকে আমরা বলছি কি? স্ত্রী রেণু। তাহলে বলো তো স্ত্রী রেণু এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? দেখি বুঝতে পারছি হ্যাপ্লয়েড। ক্লিয়ার উত্তর? ওকে। পরের কোশ্চেন, কত শতাংশ প্রজাতিতে পলিগোনাম ধরনের ভ্রূণথলি পাওয়া যায় বা মনোস্পোরিক প্রক্রিয়া ভ্রূণথলি গঠিত হয়? আমরা এটা আগেও সলভ করেছি। উত্তর হলো 75% উদ্ভিদে বা অধিকাংশ উদ্ভিদেই মনোস্পোরিক প্রক্রিয়ায়
ভ্রূণথলি গঠিত হয়। পরের কোশ্চেন, ডিম্বাণুযন্ত্র কতটি নিউক্লিয়াস বিশিষ্ট? মনে আছে ডিম্বাণুযন্ত্র কোনটা? ওই যে আমরা যে বলেছিলাম গর্ভযন্ত্র, ওই গর্ভযন্ত্র আর ডিম্বাণুযন্ত্র একই জিনিস। তাহলে সেখানে কয়টা নিউক্লিয়াস থাকে? উত্তর কি? 3টা। একটা ডিম্বাণু আর 2টা হলো সহকারী কোষ। এই হলো টোটাল 3টা। ক্লিয়ার? পরের প্রশ্ন, মনোস্ফুরিক প্রক্রিয়া কত শতাংশ উদ্ভিদে ভ্রূণথলি গঠিত হয়? আমরা একটু আগে এটা সলভ করেছি না? পলিগোনাম। পলিগোনাম, এটা আরেকটা নাম হলো পলিগোনাম বা মনোস্ফুরিক প্রক্রিয়া। তাহলে কত শতাংশ? 75% বা 75%। পরের কোশ্চেন, স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি অ্যান্টিপোডাল কোষ থাকে? অ্যান্টিপোডাল কোষের বাংলা নাম হলো প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ, আবার আগের সেই একই ছবি। তাহলে প্রতিপাদক কোষে কয়টা নিউক্লিয়াস থাকে বা কয়টা প্রতিপাদক কোষ থাকে স্ত্রী গ্যামেটোফাইটে বা ভ্রূণথলিতে? জানো তোমরা? 3টা। ওকে। পরের প্রশ্ন, নিচের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? ওই যে ওই ভ্রূণথলির ছবিটা মনে করো তো, তাহলে কোনটা কোনটা অংশ না? বুঝতেই পারছো, উত্তর হবে পরাগনালিকা। কারণ পরাগনালিকা পরাগরেণুর অংশ, আর বাকি যে অংশগুলো রয়েছে যেমন প্রতিপাদক কোষ, ডিম্বাণু, গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র মানে কি? ডিম্বাণু প্লাস সহকারী কোষ। তাহলে এগুলো সবই কি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। আমরা যে ভ্রূণথলির ছবি এঁকেছি ওই ভ্রূণথলি জিনিসটাই হলো স্ত্রী গ্যামেটোফাইট। ঠিক আছে? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কতটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু সৃষ্টি করে? তাহলে কয়টা তৈরি করবে? 4টা। আমরা একটু আগে বলেছি এই 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যায় আর একটা জীবিত থাকে। ক্লিয়ার? ওকে। পরে কোশ্চেন, নিষেকের পরে কোনটি বীজে পরিণত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো থেকে পরীক্ষার কোশ্চেন থাকবেই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে থাকবেই। এই যে ডিম্বকের উদাহরণগুলো, তারপরে স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয় কোনটি, পুং গ্যামেটোফাইটের অংশ নয় কোনটি বা অংশ কোনটি, এগুলো থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকবেই, কোনো মিস নাই। এবং ভার্সিটিতেও থাকে অ্যাডমিশন টেস্টে। তাহলে কোনটা কিসে পরিণত হয়? এই ছকটা তোমাদের জন্য একেবারে ফরজ, একেবারে ফরজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে পরীক্ষার কোশ্চেন কমন পাবে যে নিষেকের পরে কোনটা কিসে পরিণত হয়। যেমন নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক, এই যে ডিম্বক কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। এখান থেকে তারপর দেখো গর্ভাশয় কিসে পরিণত হবে? ফলে পরিণত হয়। তারপরে নিউসেলাস কি হয়? অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তারপরে দেখো ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। তারপর মাইক্রোপাইল কিসে পরিণত হয়? বীজের মাইক্রোপাইল বা বীজরন্ধ্রে পরিণত হয়। প্রত্যেকটা কোষ মানে প্রত্যেকটা অংশই ইম্পর্টেন্ট। তবে এই যে দেখো ক্যালাজা, এটা কিসে পরিণত হয়? ক্যালাজা নষ্ট হয়ে যায়। একেবারে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে এই ছকটা। এখান থেকে পরীক্ষায় তুমি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কমন পাবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কমন পাবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, নিচের কোনটি ডিপ্লয়েড কোষ? ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হলো 2n। তাহলে নিচের কোনটি 2n? তাহলে কোনটা হবে? দেখো ওয়েস্পোর। আর বাকিগুলো কি? হ্যাপ্লয়েড। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, নিষেকের পরে কোনটি বীজবৃন্তে পরিণত হয়? তাহলে কি হবে? বীজবৃন্ত, এই যে বীজবৃন্ত, এই যে 13 নাম্বার। তাহলে কোনটা? দেখো এই যে ডিম্বক নারী। হ্যাঁ, এই যে ডিম্বক নারী যেটা, এটা পরবর্তীতে বীজবৃন্তে পরিণত হয়। তাহলে এটা আরেকটা নাম হলো ফিউনিকুলাস। তাহলে ডিম্বক নারীর আরেকটা নাম হলো ফিউনিকুলাস। ওকে? আচ্ছা, পরের প্রশ্ন, প্রাথমিক শস্য নিউক্লিয়াস এর প্রকৃতি কিরূপ? মানে শস্যটা কি রকমের? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? তাহলে কি হবে? ট্রিপ্লয়েড। শস্য বিষয়টা কি রকম বলো তো? তোমাদের ভ্রূণথলিটা আবার রাখতে হবে। দেখো ভ্রূণথলিটা বারবার রাখতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এগুলো হলো প্রতিপাদক কোষ। ওকে, এটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হলো সহকারী কোষ, এটা হলো ডিম্বাণু, আর কোথায় গেল? এই যে এটা হলো সহকারী কোষ। সরি, এই যে সহকারী কোষ। হ্যাঁ, এই যে সহকারী কোষ। তাহলে সহকারী কোষ, ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ। ওকে,
পরাগনালীতে আমি পরাগনালীটা আঁকি। এটা হলো পরাগনালী। এই যে ডিম্বকরন্ধ্র বরাবর পরাগনালী আসলো। আর আমরা জানি পরাগনালীর মধ্যে ২ টা পুংগেমেট থাকে, রাইট? এটা একটা পুংগেমেট, এই যে ২ টা পুংগেমেট। এটা একটা পুংগেমেট, এটা একটা পুংগেমেট। এই ২ টা পুংগেমেটের মধ্যে তোমরা জানো একটা পুংগেমেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং আরেকটা পুংগেমেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় দ্বিনিষেক। এটাও তোমরা জানো। তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে আরেকটা পুংগেমেট মিলিত হলো, এই যে জিনিসটা আমরা পেলাম, এই যে ৩ টা অংশ, এটাকে বলা হয় শস্য। তাহলে নিষেকের পরে সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? শস্যে পরিণত হয়। এবং শস্য এখানে এটা কি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? এটা অবশ্যই ট্রিপ্লয়েড। কারণ এটা একটা এন, এটা একটা এন এবং এটাও একটা এন। পুংগেমেট তো এন বা হ্যাপ্লয়েড, রাইট? তাহলে ১ + ১ + ১ টোটাল 3n। তাহলে উত্তর হলো ট্রিপ্লয়েড। ওকে? পরের প্রশ্ন। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? এটা হলো 3n, যেটা আমরা একটু আগে বলেছি। নিষেকের পরে সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কিসে পরিণত হয়েছে? একটু আগে আমরা দেখেছি। তাহলে এটা শস্যতে পরিণত হয়েছে। আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণুর সাথে পুংগেমেটের মিলনকে কি বলে? তাহলে ডিম্বাণুর সাথে পুংগেমেটের যে মিলন আমরা একটু আগে দেখেছি, তাহলে এটাকে বলছি আমরা সিনগ্যামি। হুম? আচ্ছা। এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে কি উৎপন্ন হয়? এন্ডোস্পার্ম অশ্বস্বল বীজে পরিণত হয়। নিচের কোনটির মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি? আচ্ছা, ক্যারিওন মানে নিউক্লিয়াস। এই কথাটা মনে রাখবে। তাহলে এটার উত্তর এখন দিতে পারবে। ক্যারিওন। ক্যারিওন মানে হলো নিউক্লিয়াস। ওকে? তাহলে বলো ক্যারিওগ্যামি কাকে বলবো আমরা? তাহলে নিউক্লিয়াস রিলেটেড যে কথাটা থাকবে সেটাই হবে উত্তর। তাহলে উত্তর কি? নিউক্লিয়াস। ওকে? পরের প্রশ্ন। ভ্রূণকে পুষ্টিদান করে নিচের কোনটি? তাহলে নিউসেলাস, বা এটা আরেকটা নাম হলো ভ্রূণ পোষক টিস্যু। তাহলে নিউসেলাস হলো ইংলিশ নাম, এটার বাংলা নাম হলো ভ্রূণ পোষক টিস্যু। এই ভ্রূণ পোষক টিস্যু ভ্রূণকে পুষ্টি দান করে। ওকে? পরের প্রশ্ন। আবৃতবীজী উদ্ভিদের শস্য কোন ধরনের ক্রোমোজোম বিশিষ্ট? অলরেডি এগুলো আমরা আলোচনা করেছি। ট্রিপ্লয়েড। শস্য অলওয়েজ ট্রিপ্লয়েড। নিচের কোনটি অসস্যল বীজ? এগুলো উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। তাহলে সস্যল এবং অসস্যল বীজের উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে দেখো সস্যল বীজের উদাহরণ আর অসস্যল বীজের উদাহরণ। এই যে এটা হলো সস্যল বীজের উদাহরণ আর হলো অসস্যল বীজের উদাহরণ। তাহলে সস্যল বীজের উদাহরণ কি কি দেখো তো? কি কি আছে? ভুট্টা, গম, ক্যাস্টার, এগুলো। ওকে? আর অসস্যল বীজের উদাহরণ কি? এই যে ছোলা, মটর এবং সিম, এগুলো হলো অসস্যল বীজের উদাহরণ। ওকে? আচ্ছা। নিচের কোনটি সস্যল বীজ? তাহলে সস্যল অসস্যল বীজের উদাহরণ আমরা অলরেডি বলেছি। এখনো পারবো আমরা। নিচের কোন দুটিতে এরিল পাওয়া যায়? তৃতীয় একটা স্তর, ফলের তৃতীয় একটা স্তর, সেটাকে বলছি আমরা এরিল। লিচু, আশফল, জায়ফল, হ্যাঁ, এগুলোতে এরিল পাওয়া যায়। পরাগনালিকা ডিম্বক্রন্ধ্রপথে ডিম্বকে প্রবেশ করাকে কি বলে? পরাগনালিকা যে ডিম্বক্রন্ধ্র দিয়ে ঢোকে, এই প্রক্রিয়াটাকে কি বলে? এটাকে বলা হয় প্রোরোগ্যামি। নিষেকের পরে ডিম্বাণু কিসে পরিণত হয়? অলরেডি আমরা আলোচনা করেছি ওই যে ওই ছকের কথাটা, তাই না? তাহলে ভ্রূণে পরিণত হয়। নিষেকের পরে গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় ফলে পরিণত হয়, আমরা জানি। আমরা ওই ছক থেকেই কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আমরা কমন পাবো। এটা একেবারে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। ত্রিমিলন প্রক্রিয়াটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ত্রিমিলন মানে কি? ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস আর কে? পুংগ্যামেট। এটাকে বলছি আমরা ত্রিমিলন, না? ৩ টা একসাথে মিলিত হয়েছে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটার বাংলা নাম হলো গৌণ নিউক্লিয়াস। একই জিনিস। ওকে? তাহলে গৌণ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াস কিন্তু একই জিনিস। ওকে? পরের প্রশ্ন। আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্পর্কে কোনটি সত্য নয়? মানে মিথ্যা কোনটা? তাহলে দেখো, পরাগনালিকার ভেতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মিয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে ২ টি শুক্রাণু গঠন করে। এটা অবশ্যই মিথ্যা। কারণ মিয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয় কি? না। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে ২ টি শুক্রাণু তৈরি করে। এইজন্য মিথ্যা। পরের প্রশ্ন। কোনটি সঠিক নয়? মানে মিথ্যা কোনটা? তাহলে উদ্ভিদের গর্ভমুণ্ড নিষেক ক্রিয়ায় সংঘটিত হয়। নিষেক কি গর্ভমুণ্ডে হয়?
না। নিষেক হয় কোথায়? ভ্রূণথলিতে, তাই না? Okay. তারপরে কোন নতুন উদ্ভিদের জন্ম কাণ্ড থেকে হয় না? কাণ্ড থেকে হয় না কিন্তু। হ্যাঁ? তার মানে আমরা জানি যে উদ্ভিদের প্রজনন থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে উদ্ভিদের অঙ্গজ প্রজনন ২ ধরনের। একটা হলো স্বাভাবিক আর একটা হলো কৃত্রিম। অঙ্গজ প্রজনন ২ ভাবে করা যায়, তাই না? তোমরা বইয়ের মধ্যে আছে। স্বাভাবিক এবং কৃত্রিম। তাহলে স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহরণগুলো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে স্বাভাবিক অঙ্গজ প্রজনন আমরা কি দ্বারা করতে পারি? আমরা মূল দ্বারা করতে পারি, রাইট? তারপরে কাণ্ড দ্বারা করতে পারি, তারপর শাখারের মাধ্যমে করতে পারি, তারপর পাতার মাধ্যমে করতে পারি, দেন বুলবিলের মাধ্যমে বা কক্ষমুকুলের মাধ্যমে করতে পারি, অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে করতে পারি, তাই না? তারপর মুকুল উদ্গমের মাধ্যমে করতে পারি, পর্ণকাণ্ডের দ্বারা করতে পারি। ওকে? এবং এগুলোর উদাহরণগুলো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। পরীক্ষার জন্য একেবারে ফরজ। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহরণ। কৃত্রিম অঙ্গজ প্রজননের উদাহরণ। কোন, কোন উদ্ভিদে স্বাভাবিক অঙ্গজ প্রজনন করা হয়, কোন, কোন উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ প্রজনন করা হয়। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? দেখো তারপর শাখাকরণ পদ্ধতিতে অঙ্গজ জনন ঘটে কোনটির? ওই যে উদাহরণ থেকে বলেছি এটা হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? তাহলে দেখো কৃত্রিম আমরা কাটিং এর মাধ্যমে করতে পারি, হ্যাঁ? তারপরে কি? দাবা কলমের মাধ্যমে, গুটি কলমের মাধ্যমে, চোখ কলমের মাধ্যমে এই প্রক্রিয়াগুলোতে আমরা কৃত্রিম অঙ্গজ প্রজনন করতে পারি। ঠিক আছে? পরের প্রশ্ন। চোখ কলম পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কোনটি? ওই যে ওই উদাহরণগুলোই। ঘুরে ফিরে ওই উদাহরণগুলোই। ঠিক আছে? এই যে কাটিং, তারপর দাবা কলম, গুটি কলম, চোখ কলম, তাই না? তাহলে কুল, গোলাপ এগুলো চোখ কলমের মাধ্যমে করি। তারপর দেখো দেহের অংশবিশেষ হতে সরাসরি বংশধর উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেহের অংশ থেকে বা অঙ্গ থেকে। তাহলে এটাকে আমরা বলছি অঙ্গজ প্রজনন। খুবই সহজ একটা কোশ্চেন। মুকুল উদ্গম দেখতে পাওয়া যায় কোনটিতে? ওই আগের সেই ইয়ে থেকে, না? মুকুল উদ্গমে এই যে। তাহলে ইস্ট নামক ছত্রাকে মুকুল উদ্গম প্রক্রিয়ায় অঙ্গজ প্রজনন হয়ে থাকে। পরের কোশ্চেন। নিম্নের কোনটি পাতার মাধ্যমে জন্ম সম্পন্ন করে? ওই যে আবার আগের সেই ছক, হ্যাঁ? তাহলে স্বাভাবিক অঙ্গজ প্রজননে এই যে পাতার মাধ্যমে কে করে থাকে? পাতার কুচি, নাইট কুইন এগুলো। তারপর নিচের কোনটি উদ্ভিদটি মূল দ্বারা বংশবৃদ্ধি করে থাকে? মূল দ্বারা। আবার সেই ওই একই ছক। তাহলে মূল দ্বারা কে করে থাকে? এই যে মিষ্টি আলু, তারপর ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল এগুলো। ক্লিয়ার? পরের কোশ্চেন। নিচের কোনটি পর্ণকাণ্ডের মাধ্যমে জনন সম্পন্ন করে থাকে? তাহলে পর্ণকাণ্ডের মাধ্যমে কি করে? লিখেই আছে ফণিমনসা। ওকে? জোর কলম পদ্ধতিতে অঙ্গজ জনন হয় কোনটির মাধ্যমে? তাহলে কোনটা হবে? জোর কলম, ফুল। ঠিক আছে? অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা অঙ্গজ প্রজনন হয় কোনটির মাধ্যমে? এই যে উদাহরণগুলো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। অর্ধবায়বীয় কাণ্ড, এই যে অর্ধবায়বীয় কাণ্ড। তাহলে উত্তর কি? কচু, কচুরিপানা এগুলো। হুম? নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে? ওই একই কথা। তাহলে দেখো প্রচুর কোশ্চেন এখান থেকে পাতার মাধ্যমে। কোন উদ্ভিদে পাতার সাহায্যে বংশ বিস্তার করে? ওই একই কোশ্চেন, পাতার কুচি। নিচের কোনটি কাণ্ডের মাধ্যমে জনন সম্পন্ন করে? কাণ্ডের মাধ্যমে, এই যে, তাই না? গোল আলু, আদা, পেঁয়াজ। ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা অঙ্গ জনন ঘটে কোনটির? ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা আদা, তাই না? ভূনিম্নস্থ কাণ্ড কোনটা? ওই যে শাখার, যেটাকে আমরা বলছি শাখারের মাধ্যমে। তাহলে শাখার যেটা, সরি ওই যে কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, আদা, তারপরে যে গোল আলু, পেঁয়াজ এই জিনিসগুলো, এগুলো হলো কাণ্ড বা ভূনিম্নস্থ কাণ্ড। তারপর ফাইলোক্লাইড দ্বারা অঙ্গজ প্রজনন হয় কোনটিতে? ফণিমনসা, যেটা আমরা একটু আগে দেখেছি। কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদে বৈশিষ্ট্য পরিবর্তন হয়? সংকরণের মাধ্যমে। স্টক এবং সায়ন শব্দগুলি নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? গ্রাফটিং এর ক্ষেত্রে প্রযোজ্য। গোল আলুর অঙ্গজ প্রজনন অঙ্গ কোনটি? গোল আলু, তাহলে কি হবে? কাণ্ড। তাহলে কাণ্ড দ্বারা কি কি হয়? এই যে গোল আলু, আদা, পেঁয়াজ, শটি, ওলকচু এগুলো। রাজধানী আবাদের মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হবে সেটি কি? সেটি হ্যাপ্লয়েড। এটা অর্থনৈতিক গুরুত্ব থেকে কোশ্চেনটা করা হয়েছে। কে সর্বপ্রথম নিষেকহীন ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া লক্ষ্য করেন? উইনক্লার। অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে দেখো এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। সেটা হলো যে আমরা নরমালি জানি শুক্রাণু এবং ডিম্বাণু
কে শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে হবে। যদি নিষিক্ত হয় তাহলে ভ্রূণ তৈরি হবে বা একটা প্রজন্ম তৈরি হবে। কিন্তু যদি এমন হয় শুক্রাণু ছাড়া ডিম্বাণু অটোমেটিক ভ্রূণ তৈরি করছে, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস। ওকে? এখন যদি ঘটনাটা এরকম হয়, অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপন্ন হচ্ছে, তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর যদি এমন হয় অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস ২ ধরনের, একটা হ্যাপ্লয়েড আর একটা ডিপ্লয়েড। ঠিক আছে? পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রী মাতৃকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? মিয়োসিস প্রক্রিয়ায়। ঠিক আছে? ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য যে কোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? তার মানে নরমালি আমরা জানি যে পার্থেনোজেনেসিসে শুক্রাণু ছাড়াই ডিম্বাণু ভ্রূণে পরিণত হবে। কিন্তু আবার কিছু, কিছু ক্ষেত্রে হয় কি ডিম্বাণু ভ্রূণে পরিণত হয় না। ভ্রূণথলির অন্য যে কোষগুলো থাকে যেমন সহকারী কোষ, প্রতিপাদক কোষ, এগুলো থেকেও ভ্রূণ তৈরি হতে পারে। এগুলো কিন্তু ন্যাচারাল না। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাপোগ্যামি। ঠিক আছে? নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন সম্ভব? পরাগধানী কালচারের মাধ্যমে। পার্থেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে? উদাহরণগুলো ইম্পর্টেন্ট। লেবু এই উদ্ভিদে। নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ তৈরির পদ্ধতিকে কি বলে? শুক্রাণু মানেই কি? পুরুষ, পুরুষ মানে হলো অ্যান্ড্রো। ঠিক আছে? তাহলে উত্তর হলো অ্যান্ড্রোজেনেসিস। নিচের কোন উদ্ভিদে অযৌন জনন নয়, মানে অযৌন জননের উদাহরণ নয় কোনটি? গ্যামিট উৎপাদন। কারণ গ্যামিট মানেই হলো শুক্রাণু ডিম্বাণু, আর শুক্রাণু ডিম্বাণু মানেই হলো যৌন জনন। নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? নিষেক হচ্ছে না, পার্থেনোজেনেসিস, যেটা আমরা একটু আগে বলেছি। বাহ্যিকভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? কৃত্রিম প্রজনন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংকরণের মাধ্যমে উন্নত নতুন জাত উদ্ভাবনে কত সময় লাগে? তো এগুলো হলো এমসিকিউ টাইপের, 7 থেকে 10 বছর। ইমাস্কুলেশনের কারণ কি? এগুলো অর্থনৈতিক গুরুত্ব থেকে কোশ্চেনটা করা হয়েছে। স্বপরাগায়ন রোধ। পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কি বলে? ইমাস্কুলেশন। পুং বন্ধ্যাকরণ হলো কোন প্রক্রিয়া করা হয়? সেটা হলো পরাগধানী অপসারণ। ইমাস্কুলনের ক্ষেত্রে কি করা হয়? পুংকেশর কেটে ফেলা হয়, যেটা আমরা একটু আগেই এই টাইপের একটা এমসিকিউ সলভ করেছি। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এটা তোমরা জানো, জয়দেবপুরে। কৃত্রিম শঙ্করায়নে উৎপন্ন জাত কি নামে পরিচিত? শঙ্কর। কর্লিউটার কত সালে সর্বপ্রথম উদ্ভিদ শঙ্করায়ন শুরু করেন? সালটা দেখে নিতে পারো, 1760 সালে। নিচের কোন উদ্ভিদটি বাণিজ্যিকভাবে উৎপাদনকালে বন্ধ হতে দেখা যায়? এগুলো সব অর্থনৈতিক গুরুত্ব থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। গোলাপ। দানাশস্যের উদাহরণ কোনটি? গম, এটা হলো দানাশস্যের উদাহরণ। ওকে? সো এই ছিল আজকে আমাদের অনুশীলনী এমসিকিউ সলভিং ক্লাসটা। তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ বুঝতে পেরেছ। তো মূলত এই অধ্যায়ের ইম্পর্টেন্ট, আমি যদি মেডিকেলের ইম্পর্টেন্ট টপিকসগুলো বলি, এখানকার মেইন ইম্পর্টেন্ট টপিকসগুলো হলো পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের অংশগুলোর নাম, তারপরে নিষেকের আগে নিষেকের পরে কি, কি পরিণতি হয় এটা, এবং জনন যেটা কৃত্রিম অঙ্গজ প্রজনন আর হলো ন্যাচারাল অঙ্গজ প্রজনন, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, এগুলোর যে উদাহরণগুলো, এগুলো ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে? সো এই অংশগুলো খুব ভালো করে পড়বে। দেখবে এগুলো থেকে তুমি মূলত কোশ্চেন কমন পাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।